প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সহিস্মৃতি সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আশিকুল হক, প্রভাষক পদার্থবিদ্যা, সহিস্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের যে সমীকরণ এবং এই বিভিন্ন কক্ষপথের যে শক্তির মাত্রার সমীকরণ সেটি প্রতিপাদন করেছি এবং এটির উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা দেখেছি। আজকে আমি তারই ধারাবাহিকতায় আরো কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম গাণিতিক সমস্যা হচ্ছে, মনে করো একটি হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন এটি ভূমি স্তরে রয়েছে। আমি পূর্বের আলোচনাতে বলেছিলাম যে ভূমি স্তরে থাকার অর্থ হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে অবস্থান করছে। এরকম একটি ইলেকট্রন ভূমি স্তর থেকে যদি চতুর্থ স্তরে নিতে হয়, তাহলে নিশ্চয়ই এই ইলেকট্রনটির শক্তির প্রয়োজন হবে। কারণ আমরা জানি, আমরা পূর্বের আলোচনায় বলেছি, যদি কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে চায়, তাহলে উচ্চ শক্তি স্তরের সমান শক্তি অর্জন করে তাকে উচ্চ শক্তি স্তরে যেতে হবে। তাহলে ভূমি স্তরের শক্তি নিশ্চয়ই সবচেয়ে কম। তাহলে এই ভূমি স্তরের যে ইলেকট্রনটি থাকবে তাকে কিন্তু বাইরে থেকে শক্তি গ্রহণ করতে হবে। অর্থাৎ এই ইলেকট্রনটির উপর বাইরে থেকে একটি আলোক শক্তি বা তড়িৎ-চুম্বকীয় কোনো বিকিরণ এসে যদি পড়ে, তাহলে এই ভূমি স্তরের ইলেকট্রনটি একটি নতুন শক্তিমাত্রা অর্জন করবে এবং এটি চতুর্থ স্তরে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কত মানের তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন বা আলোক শক্তি ভূমি স্তরে থাকা ইলেকট্রনটির উপর পড়লে সেটি চতুর্থ স্তরে যেতে পারবে। আমরা পরমাণুর কক্ষপথের শক্তি মাত্রা নির্ণয়ের একটি সাধারণ সমীকরণ জানি। তোমরা জানো সাধারণ সমীকরণটি হচ্ছে এরকম। তাহলে এই সাধারণ সমীকরণের মধ্যে যদি আমরা n = 1 বসাই, কারণ এটি হচ্ছে ভূমি স্তর বা প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের জন্য আমরা শক্তিমাত্রা নির্ণয় করব। সুতরাং এই n = কত হবে? 1 হবে। আমরা m এর মান জানি, আমরা জানি ইলেকট্রনের ভরের মান এখানে আমরা দেখতে পাচ্ছি 9.11 × 10⁻31 কেজি। এই সমস্ত মান তোমাদের যে প্রশ্নটি থাকবে সেখানে তোমার উদ্দীপকে দেওয়া থাকবে। তবে আমি মনে করি যে তোমাদের যেহেতু এই সমস্ত ডাটা রসায়ন এবং পদার্থে দুটি বিষয় রয়েছে, সেই কারণে আমি বলবো তোমরা এই মানগুলো মুখস্থ করে রাখবে। তাহলে আমরা প্রথম শক্তি স্তরের জন্য যদি আমরা শক্তির মাত্রা নির্ণয় করি, তাহলে n, m, e, epsilon naught, h এই মানগুলো বসিয়ে কিন্তু আমরা খুব সহজেই ভূমি স্তর বা প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি মাত্রা নির্ণয় করে ফেলতে পারবো। আমরা দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরের মাত্রা হচ্ছে -2.18 × 10⁻18 জুল। অর্থাৎ যেই ইলেকট্রনটি ভূমি স্তরে থাকবে, আমরা এই উদ্দীপকে দেখতে পাচ্ছি বলা আছে ইলেকট্রনটি প্রথমে ভূমি স্তরে রয়েছে। আমরা কিন্তু এই ভূমি স্তরে থাকা ইলেকট্রনটির শক্তি নির্ণয় করে ফেললাম। এখন আমরা দেখব যে চতুর্থ স্তরে, যেখানে ভূমি স্তর থেকে চতুর্থ স্তরে ইলেকট্রনটি যাবে, সেই চতুর্থ শক্তি স্তরের যে ইলেকট্রনের শক্তির মাত্রা সেটি কত আমরা সেটিও নির্ণয় করে ফেলব। এটি একইভাবে আমরা সহজেই খুব
শক্তিমাত্রার যে সাধারণ সমীকরণ En পরমাণু কক্ষপথের যে শক্তিমাত্রার সাধারণ সমীকরণ এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই সমীকরণের মাধ্যমে আমরা ইজিলি কিন্তু এই প্রথম শক্তি স্তরের যেভাবে শক্তি মাত্রা নির্ণয় করেছি ঠিক একইভাবে আমরা কিন্তু চতুর্থ শক্তি স্তরের মাত্রাটাও আমরা নির্ণয় করে ফেলতে পারবো। কারণ এখানে আমরা এই En এর যে সাধারণ সমীকরণ, এই En এর সাধারণ সমীকরণে n এর মান 4 বসাবো, m e epsilon naught h এই মানগুলো আমাদের জানা থাকবে অথবা দেয়া থাকবে। সুতরাং এইভাবে আমরা চতুর্থ শক্তি স্তরে যে ইলেকট্রনটি থাকবে তার কিন্তু আমরা শক্তি মাত্রা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথম কক্ষপথের যে শক্তি মাত্রা সেটি নির্ণয় করে ফেললাম এবং চতুর্থ কক্ষপথের শক্তি মাত্রা নির্ণয় করে ফেললাম। তো প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রনটিকে যদি চতুর্থ কক্ষপথে যেতে হয় তাহলে কি করতে হবে? নিশ্চয়ই চতুর্থ কক্ষপথের সমপরিমাণ শক্তি অর্জন করে তার চতুর্থ স্তরে যেতে হবে। এখন এই সমপরিমাণ শক্তি অর্জন করতে গেলে সে শক্তি কোত্থেকে পাবে? যদি বাইরে থেকে কোনো ফোটন বা আলোক শক্তি বা তড়িৎচুম্বকীয় বিকিরণ এই ইলেকট্রনটির উপর এসে পড়ে, তখন এই ইলেকট্রনটি অতিরিক্ত শক্তি শোষণ করে সে চতুর্থ শক্তি স্তরে যাবে। সে বাইরে থেকে কতটুকু শক্তি গ্রহণ করবে? নিশ্চয়ই চতুর্থ শক্তি স্তরে যাওয়ার জন্য যতটুকু তার শক্তির প্রয়োজন, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর অপেক্ষা তার যতটুকু শক্তিমাত্রা কম, ঠিক সে পরিমাণ শক্তিমাত্রা সে ফোটন থেকে, তড়িৎচুম্বকীয় বিকিরণ থেকে তার গ্রহণ করতে হবে। তাহলে আমরা এখন দেখি, নির্ণয় করে ফেলি যে চতুর্থ কক্ষপথ অপেক্ষা প্রথম কক্ষপথের শক্তিমাত্রা কতটুকু কম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2.044 into 10 to the power minus 18 জুল পরিমাণ শক্তি প্রথম কক্ষপথে কম। তাহলে এই পরিমাণ শক্তি ভূমিস্তরে থাকা ইলেকট্রনটির কিন্তু ফোটন থেকে বা আলোক থেকে গ্রহণ করতে হবে। তাহলে ফোটন বা এই তড়িৎচুম্বকীয় বিকিরণটির শক্তির পরিমাণ কত হবে? 2.044 into 10 to the power minus 18 জুল হবে। অর্থাৎ ফোটন বা আলোক শক্তির পরিমাণ ডেলি হবে কিন্তু 2.044 into 10 to the power minus 18 জুল। আবার আমরা এও জানি যে তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের সাপেক্ষে ফোটন বা আলোক শক্তির যে সমীকরণ সেটি হচ্ছে কত? h নিউ, এবং নিউ এর পরিবর্তে যদি আমরা c বাই ল্যামডা লিখি সেটি দাঁড়াচ্ছে ch বাই ল্যামডা। তো এই সমীকরণটিকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমরা এখান থেকে ল্যামডা বের করে ফেলতে পারবো। ল্যামডা হচ্ছে ch বাই ডেল ই, h হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, c হচ্ছে আলোর বেগ এবং ডেল ই হচ্ছে কি? ডেল ই হচ্ছে ফোটনের শক্তি। ফোটনের শক্তি কতটুকু হবে? ফোটনের শক্তি হবে চতুর্থ শক্তি স্তর অপেক্ষা ভূমি স্তরের যে শক্তির ব্যবধান সেটি কিন্তু হবে এই ফোটনের শক্তি। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা ল্যামডার মান পাচ্ছি 9.73 into 10 to the power minus 8 মিটার। অর্থাৎ যেই ফোটন বা আলোক শক্তি এই ইলেকট্রনটির উপর এসে পড়বে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে 9.73 into 10 to the power minus 8 মিটার। অর্থাৎ এই পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের যদি কোনো ফোটন বা আলোক শক্তি প্রথম শক্তি স্তরে এসে ইলেকট্রনটির উপর আপতিত হয়, তখন এই ইলেকট্রনটি 2.044 into 10 to the power minus 18 জুল শক্তি শোষণ করবে এবং শোষণ করে সে চতুর্থ শক্তি স্তরে সমান হবে এবং তখন সে চতুর্থ শক্তি স্তরে চলে যাবে। আমি আশা করি তোমরা আমার এই আলোচনা থেকে খুব সহজেই আমাদের যে উদ্দীপকের সমস্যাটি সেটি বুঝতে পেরেছ। তো চলো আমরা আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। মনে করো একটি হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরে অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনটি বাইরে থেকে শক্তি শোষণ করে নতুন একটি শক্তিমাত্রা অর্জন করলো
-0.85 ইলেকট্রন ভোল্ট। যেহেতু এটি বাইরে থেকে শক্তি শোষণ করে পূর্বের থেকে বেশি শক্তি মাত্রা অর্জন করলো, সুতরাং এটি ভূমিস্তর অপেক্ষা উচ্চতর কোনো স্তরে চলে যাবে। যেই কক্ষপথের শক্তি মাত্রা -0.85 ইলেকট্রন ভোল্ট সেই স্তরে চলে যাবে। পরবর্তীতে ইলেকট্রনটি উচ্চতর স্তর থেকে অর্থাৎ উত্তেজিত অবস্থা থেকে 2 ধাপে 2টি ফোটন নির্গত করে নিচের স্তরে চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, উত্তেজিত অবস্থায় ইলেকট্রনটি কততম কক্ষপথে অবস্থান করবে এবং নিচের স্তরে ফেরত আসার সময় যে 2টি ফোটন নির্গত হবে সেই ফোটন দুটি দৃশ্যমান হবে কিনা। চলো আমরা সমাধান করার চেষ্টা করি। মনে করো ইলেকট্রনটি শক্তি শোষণ করে n-তম কক্ষপথে চলে গেল, যেখানে শক্তির মাত্রা হবে -0.85 ইলেকট্রন ভোল্ট। তো আমরা n-তম কক্ষপথের শক্তির রাশিমালা আমরা জানি, En = -me^8n²ε02h²। এখান থেকে পক্ষান্তর করে আমরা n² এর একটি সাধারণ সমীকরণ পেয়ে যাই। তো এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি m রয়েছে, e রয়েছে, en রয়েছে, ε0 রয়েছে, h রয়েছে। আমরা m, e, ε0, h এই মানগুলো আমাদের উদ্দীপকে সাধারণত দেয়া থাকে, কিন্তু আমি আগেই বলেছি তোমরা এই মানগুলো মুখস্থ রাখবে। যদি দেয়া না থাকে তোমরা এই মানগুলো মুখস্থ আকারে বসিয়ে দিবে, কারণ এই মানগুলো একেবারেই বেসিক কিছু মান, যেগুলো তোমাদের রসায়নে রয়েছে, ফিজিক্সে রয়েছে, একেবারে ফান্ডামেন্টাল কিছু বিষয়। এখান থেকে এই উদ্দীপকের জন্য আমাদের যেটি জানতে হবে, En অর্থাৎ উত্তেজিত অবস্থায় ইলেকট্রনের যে মান, উত্তেজিত অবস্থায় ইলেকট্রনের যে শক্তি মাত্রার মান, আমরা সেটি জানি কত, -0.85 ইলেকট্রন ভোল্ট, যেটি ইলেকট্রন ভোল্ট এককে দেয়া। এটিকে আমরা জুল এককে কনভার্ট করে নিব। তো এই মানগুলো বসিয়ে আমরা n এর মান পেয়ে যাই 3.994, যেটিকে আমরা 4 হিসাবে ধরতে পারি। অর্থাৎ উত্তেজিত অবস্থায় ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথে অবস্থান করবে। তো চলো আমরা এখন উদ্দীপকের যে দ্বিতীয় প্রশ্ন, নির্গত ফোটন দুটি দৃশ্যমান হবে কিনা, এর উত্তর খোঁজার চেষ্টা করি। আমরা দুটি ফোটন কখন পাবো? একটি ফোটন পাবো যখন উচ্চ শক্তি স্তর থেকে অর্থাৎ চতুর্থ শক্তি স্তর থেকে যখন ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে আসবে, তখন ফোটন আকারে শক্তি নির্গত হবে, অর্থাৎ একটি আলো নির্গত হবে। সেই আলো আমাদের চোখে দৃশ্যমান হবে কিনা। আবার যখন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটি আসবে, তখন ফোটন বা আলো আকারে শক্তি নির্গত হবে। ওই ফোটন বা আলো আমাদের চোখে ধরা পড়বে কিনা। এই 2 ধাপে যে ফোটন নির্গত হবে সেটি আমাদের চোখে দৃশ্যমান হবে কিনা, এটি হচ্ছে উদ্দীপকের 2 নং প্রশ্ন। এখন
যখন ইলেকট্রনটি চতুর্থ স্তর থেকে তৃতীয় স্তরে আসবে এবং ফোটন নির্গত হবে, তখন এই ফোটনের শক্তি কত হবে? কম্পাঙ্কের সাপেক্ষে হবে h nu1 এবং তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষে আমরা লিখতে পারি Ch/λ1। এটি ফোটন বা আলোর সাধারণ সমীকরণ, শক্তির সাধারণ সমীকরণ। এই ফোটন বা আলোর শক্তির মান কতটুকু হবে? অর্থাৎ চতুর্থ শক্তি স্তর থেকে যখন তৃতীয় শক্তি স্তরে আসবে এবং ফোটন আকারে শক্তি নির্গত হবে, সেই শক্তির পরিমাণটুকু কত হবে? অর্থাৎ Ch/λ1 কত হবে? নিশ্চয়ই তৃতীয় শক্তি স্তর অপেক্ষা চতুর্থ শক্তি স্তরের শক্তির মান যতটুকু বেশি, ঠিক ততটুকু হবে। কারণ যখন চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনটি আসবে, তখন তৃতীয় শক্তি স্তর অপেক্ষা যতটুকু শক্তি বেশি থাকে ইলেকট্রনটির, ঠিক ততটুকু শক্তি কিন্তু সে বিকিরণ করবে। অর্থাৎ আমাদের মানটি আমরা পাবো E4 - E3। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু λ1 পক্ষান্তর করে আমরা এটি λ1 এর একটি সাধারণ সমীকরণ আমরা পেয়ে যাব। এই সাধারণ সমীকরণে যদি আমরা c এর মান অর্থাৎ আলোর যে মান, এই মান বসাই, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই মান বসাই এবং E4 - E3 এর মান বসাই, তাহলে কিন্তু আমরা যে ফোটনটি নির্গত হবে তার তরঙ্গ দৈর্ঘ্য λ1 এর মান কিন্তু আমরা পেয়ে যাব। তো c এর মান আমাদের জানা আছে, h এর প্লাঙ্কের ধ্রুবক এটিও আমাদের জানা আছে। আমাদের বের করতে হবে এই E4 এর মান এবং E3 এর মান। আমরা শক্তির যে সাধারণ সমীকরণ, কক্ষপথের যে শক্তিমাত্রার যে সাধারণ সমীকরণ En, এই সমীকরণে আমরা কিন্তু n এর মান 4 বসিয়ে এবং m, e, epsilon naught, h এই মানগুলো বসিয়ে কিন্তু আমরা E4 এর মান পেতে পারি। একইভাবে আমরা E3 এর মানও পেতে পারি। তো এই মানগুলো বসিয়ে আমরা λ1 এর মান বের করে নিতে পারবো। আমরা λ1 এর মান পাচ্ছি 8.7528 × 10⁻⁶ মিটার, যেটি হচ্ছে SI এককে। এখন অ্যাংস্ট্রম এককে যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমরা এরকম একটি মান পাই। তোমাদের উদ্দীপকে যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে কিন্তু সেখানে তোমরা দেখতে পাবে দৃশ্যমান যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম দেয়া আছে। এই রেঞ্জের মধ্যে যদি কোনো তরঙ্গ দৈর্ঘ্য থাকে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের যদি ফোটন নির্গত হয়, তাহলে সেটি কিন্তু দৃশ্যমান হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যে সীমা, সেই সীমার অনেক বেশি তরঙ্গ দৈর্ঘ্যের একটি আমরা ফোটন কিন্তু এখানে আমরা পাচ্ছি। অর্থাৎ যখন চতুর্থ স্তর থেকে তৃতীয় স্তরে একটি ইলেকট্রন আসবে এবং যেই তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন সে নির্গত করবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু অনেক বেশি। সাধারণ যে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে কিন্তু অনেক বেশি। অর্থাৎ যখন চতুর্থ স্তর থেকে তৃতীয় স্তরে ইলেকট্রনটি আসবে এবং ফোটন নির্গত হবে, সেই ফোটন কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা এবার দেখব যখন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটি আসবে এবং আসার জন্য ফোটন আকারে শক্তি নির্গত করবে, সেই ফোটন বা আলো আমাদের চোখে ধরা পড়বে কিনা। যখন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসবে এবং ফোটন নির্গত করবে, তখন সেই ফোটনের শক্তি কত হবে? h nu2 বা Ch/λ2। আমরা এটিকে যে ফোটন নির্গত হবে তার কম্পাঙ্কের সাপেক্ষে লিখতে পারি এবং
তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে লিখতে পারি এবং মানটি পাবো কত Ch/λ2। এটি ফোটনের শক্তির সাধারণ সমীকরণ। তাহলে একইভাবে এর মান কত হবে Ch/λ2 এর, অর্থাৎ ওই ফোটনের শক্তির মান কত হবে? নিশ্চয়ই E3 - E2 এর সমান, কারণ E2 অপেক্ষা যতটুকু E3 এর মান বেশি, ঠিক ততটুকু শক্তি কিন্তু ফোটন আকারে নির্গত করে ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসবে। আমরা পূর্বের ন্যায় আমরা এখানে পাচ্ছি 6.626 × 10⁻⁷ মিটার। পরবর্তীতে এটিকে যদি অ্যাংস্ট্রং এককে লিখি, তাহলে আমরা যে মান পাচ্ছি সেটি কিন্তু দৃশ্যমান যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যের সীমা তার মধ্যেই পড়ে যাচ্ছে, অর্থাৎ 4000 থেকে 7000 অ্যাংস্ট্রং যে তরঙ্গ দৈর্ঘ্যের সীমা, সেই সীমার মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে। অর্থাৎ তৃতীয় স্তর থেকে যখন দ্বিতীয় স্তরে ইলেকট্রনটি আসবে এবং ফোটন নির্গত হবে, সেই ফোটন বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়বে। সুতরাং আমরা তখন ওই ফোটন বা আলো দেখতে পাবো। সুতরাং বলা যায়, যখন চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ফোটন আসবে তখন আমরা দেখতে পাবো না, কিন্তু যখন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসবে তখন নির্গত ফোটনের বা আলো আমরা কিন্তু দেখতে পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। যেমন ঢাকা বোর্ড 2016, সিলেট বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019। এই অঙ্কগুলো তোমরা যদি করার চেষ্টা করো, তাহলে বোর পরমাণু মডেলের উপর যে অঙ্কগুলো আসে, বিশেষ করে শক্তির উপর যে অঙ্কগুলো আসে, আমি আশা করব তোমরা পেরে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিচ্ছি সেগুলো ফলো করো। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।